সাবেক সিএসি হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড। শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করে বললেন উপায় ছিল না। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনায় ইইউর স্বস্তি। মিলারের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি সালাউদ্দিন আহমেদের। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত শেষ, রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাংবাদিকতা নয়, সাধারণ মানুষের মামলাতেই গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং ডেঙ্গু করোনা সতর্কতার মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু। 11 বোর্ডে 12.5 লাখের বেশি পরীক্ষার্থী, দ্রুত ফল প্রকাশের আশা শিক্ষা উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক প্রেক্ষাপটে উপায় না পেয়ে ডামি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন বলেও আদালতে জানিয়েছেন তিনি। নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। রাব্বি হোসেনের প্রতিবেদন। মৌলিক অধিকারের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের কে শাসন করবেন তাও নির্বাচিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের অধীনে পরপর 3টি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে তৎকালীন নির্বাচন কমিশনারদের ভূমিকা নিয়েও। স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার তারা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছে। সবশেষ 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। সে নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ জয় পেলেও ডামি প্রার্থীর সেই নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ ওঠে। 5 আগস্টের পর দীর্ঘ 11 মাস পলাতক থাকা অবস্থায় মগবাজার থেকে গ্রেপ্তার হয় ডামি নির্বাচনের জনখ্যাত সিএসসি হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে তোলা হয় আদালতে। কাঠগড়ায় দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি। 10 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, 2024 সালের নির্বাচনে সকাল থেকে বিকেল 3টা অবধি 27.15% ভোট পড়লেও পরবর্তী 1 ঘন্টার মধ্যে কিভাবে 40% ভোট পড়েছে তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। পরে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নির্বাচনে অনিয়ম ছাড়াও শেখ হাসিনার সঙ্গে আতাত করে কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। শুনানিতে বিচারক হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন, নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা তা তিনি স্বীকার করেন কিনা। এ সময় ডামি নির্বাচন হয়েছে স্বীকার করে সাবেক সিএসসি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে দিতে হয়েছে, কমিশনারদের কোনো উপায় ছিল না। দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত হয়েছে। সংস্কার না হলে আগামী 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন হবে না। প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের ভাতা বণ্টনে অনিয়ম ও অস্বাভাবিকভাবে তাদের ভাতা বাড়ানো কেন হয়েছিল আদালত হাবিবুল আউয়ালকে প্রশ্ন করলে তিনি তার কোনো সদুত্তর দিতে না পেরে এক পর্যায়ে বলেন, আমাকে রিভলভার দিয়ে গুলি করে দিন। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
এ সময় নির্বাহী বিভাগকে দুর্বল করতে আলাদা কোনো কাঠামো করা যাবে না বলে জানান তিনি। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে অভিযোগ তার। এদিকে বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য ইইউ তহবিল দিতে আগ্রহী বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। চলতি মাসেই জাতীয় ঐকমত্য কমিশন থেকে জানানো হয়েছিল জুলাই মাসেই হবে জুলাই সনদ, তবে জুনের শেষ সপ্তাহেও তার দৃশ্যমান অগ্রগতি নেই। ঐকমত্য কমিশন এই অগ্রগতি না হওয়ার প্রধান বাধা হিসেবে দেখছেন কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান দ্বিমতকে। এবার উল্টো অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে সংস্কার কমিশনে। বলেন, কোনো কাঠামো দাঁড় করিয়ে নির্বাহী বিভাগকে দুর্বল করলে দেশ চালানো কঠিন হবে। রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব বিভাগকে স্বতন্ত্র ও স্বাধীন রাখা জরুরি। সে সাথে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকতে হবে। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা ইনস্টেট হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা 10 বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য ইইউ তহবিল দিতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আইনের শাসন ও শক্তিশালী সংসদের পক্ষে। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি জানান। নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে, সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এ বিষয়ে বিএনপি আগে থেকেই একমত। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দেশের নানা জায়গায় সাংবাদিকদের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, সরকার নয়, সাধারণ মানুষের মামলায় 15 সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জামিন নিয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনা সরকার যেসব নিয়ন্ত্রণমূলক আইন করেছিল তা এখন আর নেই। বিস্তারিত থাকছে শাহাদাত অবসর প্রতিবেদনে। আইনটার মধ্যে কিছু কিছু আমাদের বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করেছে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপের। উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক সময়ে মামলা বাণিজ্যের কথা। এ সময় আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার করেনি, মামলা করেছে সাধারণ মানুষ। সাংবাদিকতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এইগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার সাংবাদিকদের জামিনের ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। বিচার আইন অনুযায়ী চলছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়।
তারপরে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমগুলোর যেন মুখ বন্ধ না হয়, তাতে সরকার সফল, কিন্তু কেউ সেদিকে লক্ষ্য না রেখে সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়াতে ব্যস্ত। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের, মানে জার্নালিস্টরা যাতে ফ্রি, মানে তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। একই অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আসছে নির্বাচন ও কার্যকর পদক্ষেপে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনে যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে এবং কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা, গণমাধ্যমকেই পালন করতে হয়। দেশের গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 দুটি গুরুত্বপূর্ণ খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। যারা এগুলো যে মামলাতে যারা শাহাদাত অফরো, এখন, ঢাকা। শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে, এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে রোববার। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন ইতিমধ্যে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গুলি খাইছে একটা। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুরের আবু সাঈদ। অসীম সাহসী এই যুবককে দেখে এরপর মৃত্যুর মিছিলে যুক্ত হয় হাজারো নাম। চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এ মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে। বর্তমানে কারাগারে আছেন পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ নেতা সহ 4 জন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। কে গুলি করেছে সেটা কি আইডেন্টিফাই করেছে এবং আপনাদেরকে পূর্বে বলা হয়েছে কে তাকে গুলি করেছে। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। এখন ঢাকা। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে শেষ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখন থেকেই কাজ শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন,
এবছর যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে পারার যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তা স্থায়ী নীতিতে পরিণত করতে আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, হজযাত্রী ও হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। হজ এবং ওমরা পালনে ইচ্ছুকরা যেন লাব্বাইক অ্যাপে সকল তথ্য পান সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে উপদেষ্টা এই নির্দেশনা দেন। এর অংশ হিসেবে সকল সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সকল সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা বিবেচনা করতে হবে। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটার রক্ষণাবেক্ষণ করবে, কার্যকরভাবে এটি পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাদটা দেয়া হবে, বাকি কাজ তারাই করবে। এ প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌরবিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার কেন্দ্রগুলোতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজধানীতে যানজটের ভোগান্তির অভিযোগ অনেক অভিভাবক ও পরীক্ষার্থীর। দেখুন প্রতিবেদন। দেশে একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা আক্রান্তের হার বাড়ছে। এমন সময়ে শুরু হলো 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাড়তি সতর্কতা হিসেবে কেন্দ্রে মাস্ক পরে প্রবেশ করছে বেশিরভাগ পরীক্ষার্থী। যারা নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দিচ্ছে কেন্দ্র থেকেই। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও। এ দৃশ্য রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্রের। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসতে নিত্য ভোগান্তি যানজট পোহাতে হয়েছে অনেককেই। অনেক জ্যামের মধ্যে ছিলাম, ওইখানে আর কি আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি, রিস্কার থেকে পড়ে গেছি আর কি। টেকনিক্যাল থেকে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। আমরা আস্তে আস্তে বাচ্চা ঢুকতে ঢুকতে 10টা 2 ঢুকছে। শুধু আমার বাচ্চার কথা না, আরো সব বাচ্চাদের দেখলাম যে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপর অনেক বাচ্চা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও ঢুকছে। এবছর সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2,997টি কেন্দ্রে 12,51,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যেখানে ছাত্রের চেয়ে 15,000-এর বেশি ছাত্রী রয়েছে। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে। পরীক্ষার প্রথম দিন ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ডেঙ্গু ও করোনা সামলে সব পরীক্ষা যেন নেওয়া যায় সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। প্রশ্নফাঁস যেন না হয় সেজন্য বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। এদিকে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থীরা। অনেক ভালো ছিল, পরীক্ষা অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে প্রশ্ন। এমসিকিউ সাইডটা একটু কঠিন হয়েছিল তুলনামূলক, রিটেনটা অনেক ইজি, এমসিকিউটা একটু হার্ড আসছে আর কি। সবই লিখে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এইচএসসি ও সমমানের এই যে পরীক্ষা, তা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শিক্ষার্থীরা বলছে তারা যেন শেষ দিন পর্যন্ত নির্বিঘ্নেই সব পরীক্ষা দিতে পারে, যেখানে করোনা কিংবা ডেঙ্গুর কোনো বাধা থাকবে না। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। ময়মনসিংহ ও যশোর বোর্ডে এমসিকিউ প্রশ্ন কঠিন হয়েছে বলে জানান অনেক শিক্ষার্থী। গেল বছরের তুলনায় শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী বাড়লেও অন্য সব বোর্ডে কমেছে। প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে খুলে দেওয়া হয় প্রধান ফটক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে এবার 307টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে 1 লাখের বেশি শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় প্রায় 4000 কম। এদিকে ডেঙ্গু ও করোনা সচেতনতায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে জারি করা হয় 144 ধারা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, লিখিত অংশ কঠিন হলেও ভালো হয়েছে এমসিকিউ পরীক্ষা। যেমনটা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে, কারণ এমসিকিউ অনেক ইজি হয়েছে। গার্ডরা অনেক কঠোর ছিল, এরকম দেখাদেখি করতে নেই। মানুষ একটা সুস্থ সুন্দর পরিবেশ আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা ঠিকই ছিল, এনভায়রনমেন্টও অনেক ভালো, আর টিচারগুলোও অত বেশি স্ট্রিক্ট ছিল না। বরিশাল বোর্ডের অধীনে 144টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। গত বছর অটোপাস থাকার কারণে অনেক অনিয়মিত শিক্ষার্থী পাশ করায় এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এবছর বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার মান ভালো হয়েছে, কোশ্চেন ভালো হয়েছে, হল যেরকম গেছে আমরা যেরকম প্রত্যাশা করছি সেরকমই পাইছি। এমসিকিউ অংশটা একটু কঠিন ছিল, বাট ওভারঅল এভারেজ ছিল, কঠিনও না একদম সহজও না। গত কয়েক বছরের বন্যার ভোগান্তি থাকলেও এবারে নির্বিঘ্নে সিলেট বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন 69,000 শিক্ষার্থী। তবে এই বোর্ডেও পরীক্ষার্থী কমেছে 13,482 জন, যার মূল কারণ হিসেবে অভিভাবকদের অসচেতনতা ও প্রবাসে চলে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা এটা স্কুল লেভেল থেকেই শুরু হয়ে যায়, তারা কলেজ পর্যন্ত আর সে পৌঁছাইতে পারে না। সেখানে আমি মনে করি এখানে ফ্যামিলির ভূমিকাটা এখানে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যথাসময় পরীক্ষা শুরু হয় ময়মনসিংহের 4টি বিভাগের 106টি কেন্দ্রে, যেখানে ছাত্র 37,337 জন ও ছাত্রী 41,657 জন। তবে গেল বছরের তুলনায় 600 শিক্ষার্থী বেড়েছে এই বোর্ডে। প্রথম দিনের লিখিত পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এমসিকিউ পরীক্ষা কঠিন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মানসম্মত, কিন্তু অবজেক্টিভটা একটু হার্ড হয়েছে। এমসিকিউতে মাঝে মাঝে কিছু লাইন তুলে দেয়, তো ওইগুলো আর কি বলে কি প্রকাশ পাইছে, ওইগুলো আর কি বেশি ভুল হয়। হার্ড লাগে নাই তেমন একটা, কারণ প্রস্তুতি ভালো ছিল তো। এদিকে শিক্ষানগরী রাজশাহীতে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 1,33,613 জন শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় 4,500 কম। পরীক্ষার শুরুতে বৃষ্টি নিয়ে বিড়ম্বনা তৈরি হলেও প্রশ্ন সহজ হয় খুশি হন শিক্ষার্থীরা। যতটা ভাবছি যে অনেক হার্ড হবে, কিন্তু ততটাও না, অনেক ভালো আমরা এক্সাম দিয়েছি। পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন বলতে গেলে বোর্ড লেভেলে ছিল। স্যার ম্যাডামদের আচরণও ভালো ছিল, এমনকি প্রশ্নের অবকাঠামো সুন্দর ছিল। এদিকে আগের বছরের তুলনায় 6,000 কম শিক্ষার্থী নিয়ে শেষ হয়েছে যশোর বোর্ডের প্রথম দিনের পরীক্ষা। এবারে 575টি শিক্ষা প্রতিষ্ঠানে 1,16,317 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে 240টি কেন্দ্রে। শামীমা রহমান শাম্মী, এখন। 6 বছরে দেশে মাদকাসক্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। চোরাচালানে ব্যবহার হচ্ছে নারী ও শিশুরা। আর এসব কারণেই দেশের মূল্যবোধ অর্থনীতিতে প্রভাব পড়ছে দাবি করে কঠোর হাতে দমন করার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণ করা হবে। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। দেশের প্রায় 83 লাখ মানুষ এখন মাদকাসক্ত, যার মধ্যে বেশিরভাগই পুরুষ। আসক্তি রয়েছে নারী ও শিশুদের মধ্যেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এর আগে 2018 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষায় মাদকাসক্ত মানুষের সংখ্যা ছিল 36 লাখ। এই দুই পরিসংখ্যানের পার্থক্যই বলে দিচ্ছে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে অব্যাহত থাকবে কঠোর অভিযান। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী
এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে, আর এই মাদকের থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ইশরাক সমর্থকদের প্রায় 1.5 মাস নগর ভবন অবরোধের পর বৃহস্পতিবার দুপুরে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। ডিএসসিসির প্রশাসক দুপুরে কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের খোঁজ নেন। পেছনে কি গেছে সেটা আর স্মরণ না চেয়ে শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, নগরবাসীকে ভালো রাখতে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হবে। ডেঙ্গুকে গুরুত্ব দিয়ে ওষুধের ডোজ দ্বিগুণ করা হবে। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবির আন্দোলনে প্রশাসকের রুমে তালা দেওয়া হলে শাহজাহান মিয়া আর অফিস করতে পারেননি। বুধবার ইশরাক হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে অবরোধ তুলে নেয়ার পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এলেন ডিএসসিসির প্রশাসক। আমি তো আসলে নতুন করে আসি নাই, এটা তো আমার অফিসই, আমি আগেই যোগদান করেছি, আমি কাজ করেছি। মাঝখানে হয়তো একটু ঝামেলায়, ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না। ডেঙ্গু মশা নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালাটা হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে প্রকাশ হবে। সেটা সারা বাংলাদেশের জন্যই। তো সেই নীতিমালার আলোকে আমরা আরও কিছু প্রোগ্রাম নেব। সেখানে সেই নীতিমালায় যেভাবে নির্দেশনা আছে ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাব। অন্তর্বর্তী সরকার শূন্য কার্বন নীতি বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে এক সেমিনারে গবেষকরা বলেন, বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ না বাড়িয়ে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুতের দিকে অগ্রসর হচ্ছে সরকার। ব্যবসায়ী নেতারা বলেন, এবারের বাজেটেও জ্বালানি নিরাপত্তার দিক নির্দেশনা নেই। জ্বালানি সংকটে উৎপাদন ও রপ্তানি নিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। কমানোর জন্য অনেক চেষ্টা তদবির করে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার পর বিভিন্ন খাত নিয়ে পর্যালোচনা করছে সিপিডি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে এই সেমিনার। সরকারের যে বাজেটগুলো তার চেয়ে অনেক বেশি। সেমিনারে মূল প্রবন্ধে সিপিডির গবেষণা সহযোগী হেলেন মাসিয়াত প্রিয়তি বলেন, সরকার শূন্য কার্বন নীতির কথা বললেও এই বাজেটে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। একই সাথে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানে গুরুত্ব না দিয়ে এলএনজি নির্ভরই থেকে যাচ্ছে সরকার। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড আমাদের রয়েছে, যার কিনা আমরা জানি 65% আসলে অব্যবহৃতভাবে পড়ে রয়েছে। সেই ফান্ডকে ব্যবহার করে আমরা গ্যাস কূপ খনন করার কথা চিন্তা করতে পারি। আমরা বাইরে থেকে যতটা সংকট উপলব্ধি করি, ভিতরে কিন্তু সংকটটি আরো গভীরতর। এমন অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আসলে সকলের সাথে শেয়ার করার মতো না, কিন্তু নীরবে ইন্ডাস্ট্রিকে ধুঁকতে হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের সমাধানে যেতে হবে। বিশেষজ্ঞরা বলেন, বাজেটে শূন্য কার্বন নীতির কোনো প্রতিফলন দেখা যায়নি। আমদানি নির্ভর না হয়ে নিজেদের গ্যাস অনুসন্ধানের উপর জোর দেন বক্তারা। ইন্টারিম গভর্নমেন্টের চিফ অফিসার ইউনূস সাহেব, যিনি 3 জিরোর কথা বারবার বলে আসছেন, তার একটা জিরো হচ্ছে জিরো কার্বন। তো অ্যাটলিস্ট পাওয়ার এবং এনার্জি সেক্টর যেহেতু সবচেয়ে বেশি কার্বন এমিট করে, সুতরাং জিরো কার্বনে যাওয়ার কথাবার্তাগুলো অন্তত কিছুটা রিফ্লেকশন থাকা এখানে উচিত ছিল। সেমিনারে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, জ্বালানি সংকটের মধ্যে এ বিষয়ে ভালো দিক নির্দেশনা নেই এই বাজেটে, যা গভীর সংকট হতে পারে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে ক্যাপটিভ পাওয়ার এবং আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি অ্যান্ড আদার পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার ইন্টারাপশন হলে পারে ফ্যাব্রিকেশনের যে প্রসেসটা আছে, আমরা বারবার বলেছি যে আমাদের ইলেকট্রিসিটি দিতে হবে আনইন্টারাপ্টেড, আমাদের গ্যাসের সাপ্লাই দিতে হবে আনইন্টারাপ্টেড। কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রি চালু রাখতে পারবো, কেন এটা হলো না? আর
এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবনা হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। এ সময় জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দেয়া ও বরাদ্দ রাখার কথাও বলেন বিশ্লেষকরা। আমাদের কথা কি কেউ শুনবেন? এরকম সানি মৃধা, এখন, ঢাকা। পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরের রাজধানী ও এর আশপাশের এলাকায় 5 লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, সরকার পতিত জমি জিরো সয়েল কর্মসূচির আওতায় সবুজায়নের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে বায়ু দূষণ হ্রাস পাবে। একই সাথে বনায়নের জন্য বন অধিদপ্তর বিভিন্ন এলাকা ভিত্তিক কর্মপরিকল্পনা দেবে বলেও জানান রিজওয়ানা হাসান। আর এই কাজে ঢাকাবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ঢাকায় শুধু থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম, সবসময় দেখে আসছি, যুদ্ধ বিধ্বস্ত দুইটা দেশের পরেই আমাদের অবস্থান। তো এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি, সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তার কতটুকু আমরা সাধন করতে পেরেছি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাব সেখানে। তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক এবং আমরা সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আরেকটা বিষয় শেখ হাসিনার অবৈধ নির্বাচনে যেসব প্রধান নির্বাচন কমিশনাররা সহযোগিতা করেছিল, এক এক করে সবাইকে গ্রেফতার করা হচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন? আজকে গত মিটিংয়ে বলে না, আজকে সালের নির্বাচনটা দামি নির্বাচন হয়েছে এবং সেই হিসেবে তিনি আরো কথা বলছেন যে যদি মৌলিক সংস্কার না হয় সেক্ষেত্রে আগামী 1000 বছরও একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে। এটা তো ওনার মত, ওনার মতামতের উপর আমাদের বক্তব্য রাখার কিছু নেই। এখন তো অনেকে ভালো ভালো কথা বলবে, তাই না? সুতরাং এই এখন সব আকাম কুকাম করে এখন ভালো ভালো কথা বলে তো কোনো লাভ নেই। সামনে নির্বাচন এটা নিশ্চয়ই আপনারা সেই প্রস্তুতি আপনাদের রয়েছে। প্রশ্নটা বা জানতে চাওয়া হচ্ছে যে আসন ভাগাভাগি বা ছাড় দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হচ্ছে কিনা আপনাদের? না, এখন তো আমরা ওই পর্যায়ে আসি নাই। নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসি নাই। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে এই বিষয়ে। এয়ারবাস ও বোয়িং দুটি প্রতিষ্ঠানের 14টি নতুন এয়ারক্রাফটের প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ বিমান। তবে নতুন এয়ারক্রাফট 2031 সালের আগে পাওয়ার সম্ভাবনা না থাকায় চাহিদা পূরণে আপাতত দুটি লিজ নেয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এক কর্মশালায় এসব কথা বলেন সংস্থাটির এমডি শফিকুর রহমান। জানান, লোকসানের কারণে 1 জুলাই থেকেই বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ফ্লাইট। একাধিক রুট পর্যালোচনা করে কোনোভাবেই লাভজনক না হওয়ায় বোর্ডের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া এমডি বলেন, নতুন রুট হিসেবে মালে, সিডনি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান। বোয়িং এবং এয়ারবাস দুইজনই আমাদেরকে এয়ারক্রাফটের অফার দিয়েছে, কিন্তু যে এয়ারক্রাফটগুলি তারা ডেলিভারি দেওয়ার কথা সেইগুলি 2031-এর আগে আমরা ডেলিভারি পাবো না। আমরা সেই অফার এখন ওই টেকনো ফাইন্যান্সিয়াল কমিটিতে পাঠাচ্ছি এবং দুইটাই আমাদেরকে আমরা দিয়ে যেটা ফিজিবল ওরা রেকমেন্ড করবে সেটা আমরা বোর্ডে প্লেস করব টু পারচেজ অফ দ্য এয়ারক্রাফট। নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্থে পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা এই 3টি জাহাজ উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বলেন, নিজস্ব সক্ষমতার আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করা হচ্ছে। তরিকুল ইসলামের প্রতিবেদন। ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোর্ড
পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে। অত্যাধুনিক উড়োজাহাজ ও সাবমেরিন। বৃহস্পতিবার খুলনা নেভাল বার্থে জাহাজ তিনটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানের রীতি অনুযায়ী বোটগুলোর অধিনায়কদের কমিশনিং ফরমান তুলে দেন তিনি। বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে। স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর অবদানের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, নতুন এই ডাইভিং বোর্ড সমুদ্রে নিরাপত্তা ও অপারেশন সহ উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগ ও ত্রাণ তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা আরও বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও শান্তিকালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 2021 সালের 10 জুন খুলনা শিপইয়ার্ডে ডাইভিং বোট 3টির নির্মাণ কাজ শুরু হয়। টেস্ট ট্রায়াল শেষে গত 6 মে ডাইভিং বোটগুলো বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেহরানে অবস্থান করা 28 বাংলাদেশি নাগরিক প্রথম দফায় দেশে ফিরেছেন। বুধবার দুপুরে তারা তেহরান থেকে সড়ক পথে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে রওনা হন। প্রত্যাবাসিত এসব বাংলাদেশি করাচি থেকে বিমান যোগে দুবাই হয়ে শুক্রবার নাগাদ ফিরবেন ঢাকায়। এখন পর্যন্ত ইরান থেকে দেশে ফেরার জন্য 250 বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তবে যুদ্ধবিরতি ঘোষণায় নিবন্ধন করা অনেকেই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের কাছে দেশে ফিরতে ইচ্ছুক 92 জন বাংলাদেশের তালিকা হস্তান্তর করলে পাক সরকার আটকে পড়া বাংলাদেশিদেরকে করাচি হয়ে ঢাকা ফেরার অনুমোদন দেয়। বিসিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উদযাপন হচ্ছে। কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি চলে যাব সেখানে। হ্যালো। পালন করবো আমরা জানি থাকবো কিনা। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। সেই লক্ষ্যে আমরা একটা চার্টার তৈরি করলাম এবং বাংলাদেশের আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে যেতে পারি। আপনারা যারা খুশি হবেন যে আমরা কিন্তু 25 বছরের প্রথম অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল। আমরা লাকি যে আমাদের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট এই 25 বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট, ইউথ আন্ডার 19 যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা রিজন ঠিক করেছি। রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং চিটাগং। এই 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে সেই রিজন থেকে তাদের আন্ডার 19 টিম, আন্ডার 17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের
সবগুলো এজ গ্রুপ টিম প্লাস এমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো, তখন রিজনাল ক্রিকেটটা শুধুমাত্র স্ট্রং হবে না, তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে। আমরা দেখবো যে বাস ভরে ভরে চিটাগাং থেকে খেলা দেখতে আসবে ঢাকায়, ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে। তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিটিভ অ্যান্ড ক্রিকেট ইজ গেটিং পপুলার টু এভরিওয়ান। আমরা আশা করব আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করব যে আমাদের যেই 1971-এর পর থেকে যারা ক্রিকেট খেলছে, এখানে রকিবুল ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম যে 1977-এ প্রথম ম্যাচ খেলেছিল এমসিসি বিপক্ষে, সেই বলটা এখন রকিবুল ভাই ফার্স্ট বল ফেস করেছিল। তো সব কিছুর ফার্স্ট, অনেক কিছু ফার্স্ট এখানে আছে। এখানে প্রথম একদিনের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন লিপু ভাই আছেন। এখানে আমি ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম। কেন এত কথা বলছি যে এখানে প্রত্যেকটা যারা আমরা এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই সকলে গুরুত্বপূর্ণ এনার্জি যদি আমরা একসাথে করতে পারি, আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচুতে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস লাভের 25 বছর পূর্তির আয়োজনে কথা বলছিলেন বিসিবির সভাপতি। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। শেষ করবো এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড, শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করে বললেন উপায় ছিল না। তফসিল ঘোষণার পর আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আভাস আমির খসরুর। তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি সালাউদ্দিন আহমেদের। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত শেষ, রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাংবাদিকতা নয়, সাধারণ মানুষের মামলাতেই গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং ডেঙ্গু করোনার সতর্কতার মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু। 11 বোর্ডে 12.5 লাখের বেশি পরীক্ষার্থী, দ্রুত ফল প্রকাশের আশা শিক্ষা উপদেষ্টার। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।